ক্ষেত্রে যেটা হচ্ছে যে দেখো সাধারণত আমরা ডিমান্ডের সাথে প্রাইস এবং ইনকামের সম্পর্কগুলো দেখাই। তো elasticity of demand is a measure of the responsiveness of demand to changing প্রাইস পরিবর্তনের কারণে ডিমান্ডের কি হারে পরিবর্তন হচ্ছে সে বিষয়টা আমরা দেখতে চাই। মানে আমরা বলি যে টানলে এটা কতটুকু প্রসারিত হবে বা কতটুকু সংকুচিত হবে সেই বিষয়টার উপর ডিপেন্ড করে এটাকে 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে ইলাস্টিক ডিমান্ড, তারপর হচ্ছে যে ইনইলাস্টিক ডিমান্ড, ইউনিট ইলাস্টিক, পারফেক্টলি ইলাস্টিক, আর হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক। নতুন কেউ আসলে আমাকে জানায়। হ্যাঁ, সেকেন্ড স্লাইড যেটা বলছে, স্যার আমি মাত্র এসেছি। আচ্ছা সমস্যা নেই। ডিমান্ডটা কাকে বলে? দেখো ডিমান্ড তোমরা জানো যে প্রাইজের অল্প পরিবর্তনের কারণে যদি আমার কি হয়, ডিমান্ডটা যদি বেশি পরিমাণ রেসপন্স করে, হ্যাঁ ডিমান্ডটা যদি বেশি পরিমাণ রেসপন্স করে তাহলে এটাকে কি বলা হবে? ইলাস্টিক ডিমান্ড বলা হবে। তার মানে আমি প্রাইসটা হালকা পরিমাণ চেঞ্জ করে দিলাম কিন্তু ডিমান্ড বেড়ে গেছে অনেক, বা ডিমান্ডের পরিবর্তনটা হয়ে গেছে অনেক, সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। গ্রাফে দেখো এখানে প্রাইসটা কিভাবে পরিবর্তন হচ্ছে। কেউ তো বাকি নেই নাকি? কারো কি পেন্ডিং হয়ে আসো? কেউ দেখতে পাচ্ছ না এমন কেউ আসো? আচ্ছা তৌসিফ কি ঢুকছে? তৌসিফ আচ্ছা ওকে, তাহলে দেখো এখানে প্রাইসটা পরিবর্তন হচ্ছে P1 থেকে P2 আর ডিমান্ড পরিবর্তন হচ্ছে দেখো কত পরিমাণ, Q1 থেকে কমে চলে আসলো Q2 তে। তার মানে এখানে প্রাইসের হালকা পরিবর্তনের কারণে ডিমান্ডের পরিবর্তন অনেক বেশি, এটাকে বলা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। ইনইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে কি বলা হচ্ছে? প্রাইস পরিবর্তন হবে অনেক বেশি। দেখো এখানে P1 থেকে P2 বেড়ে যাচ্ছে, প্রাইসের পরিবর্তন অনেক বেশি কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডের পরিবর্তনটা খুবই কম। তার মানে যে হারে প্রাইস পরিবর্তন হবে ডিমান্ডটা তার চাইতে অল্প পরিমাণে পরিবর্তন হবে, এটাকে বলা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড। তার মানে অতটা বেশি রেসপন্স করছে না। হ্যাঁ, দেখো এরপরে হচ্ছে ইউনিট ইলাস্টিক। এটা তোমাদের ধারণা আছে ইউনিট ইলাস্টিক কাকে বলে। প্রাইস যে হারে পরিবর্তন হবে ডিমান্ডও যদি সেই হারে পরিবর্তন হয় বা সেম প্রপোর্শনে যদি পরিবর্তন হয় এটাকে বলা হচ্ছে ইউনিট ইলাস্টিক। এখানে দেখো গ্রাফটা তোমরা দেখলে বুঝতে পারবা আমি প্রাইসটা যেভাবে পরিবর্তন করছি P1 থেকে P2 তে যে পরিমাণ চেঞ্জ হয়ে গেছে এই ডিসটেন্সটা কোয়ান্টিটি পরিবর্তনের ডিসটেন্সটা একই রকম। তার মানে আমি যদি 1 টাকা দাম বাড়াই কোনো একটা কমোডিটির, ডিমান্ডও হচ্ছে তার 1 ইউনিটই পরিবর্তন হবে, তার বেশি বা কম হবে না। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কাকে বলা হচ্ছে? পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড বলা হচ্ছে the case where the quantity demanded is infinitely responsive to price। তার মানে হচ্ছে যে প্রাইস যদি আমি হালকা পরিমাণ চেঞ্জ করি বা কোনো রকম যদি পরিবর্তন হয় ডিমান্ডটা পরিবর্তন হবে ইনফিনিট, মানে এত বেশি পরিবর্তন হবে যে তুমি চিন্তা করতে পারবে না। হ্যাঁ, তো এই কারণে এখানে ডিমান্ড কার্ভটা দেখো হরিজন্টাল অ্যাক্সিস বরাবর হচ্ছে। তার অর্থ হচ্ছে দেখো এখানে প্রাইসে পরিবর্তনের তেমন কোনো সুযোগ নেই, প্রাইসটা এখানে আছে, এই প্রাইসই আমি কি করতে পারি ডিমান্ডটা অনেক করতে পারি ইনফিনিট পর্যন্ত। বুঝছো কি বলছি? পারফেক্টলি ইলাস্টিক কাকে বলা হচ্ছে? এগুলোর এক্সাম্পল ইলাস্টিক হচ্ছে বলো স্যার, এক্সাম্পল যেমন পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের। এগুলো হচ্ছে বিভিন্ন রকম কোয়ান্টিটি আছে বা কোয়ালিটি আছে, আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো যেমন মনে করো যে যদি ইলাস্টিক ডিমান্ডের কথা যদি বলি যে প্রাইজের অল্প পরিমাণ পরিবর্তনের কারণে ডিমান্ডে অনেক বেশি পরিমাণ কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, তাই না? যেমন কি বলবো, যদি এক্সাম্পল বলি তাহলে দেখা যাচ্ছে যে তেলের দাম মনে করো যদি একটু বেড়ে যায়, হ্যাঁ তেল তো একটা নেসেসারি একটা পণ্য, তেলের দাম যদি মনে করো লিটার প্রতি যদি 5 টাকা বেড়ে যায় তাহলে মানুষ কি করবে? ওই তোমার হচ্ছে যে তেলের ব্যবহারটা কমাই দিবে, তার মানে গাড়িটা ব্যবহার কম করবে, পাবলিক ট্রান্সপোর্ট বা অন্যান্য বিষয়গুলো ব্যবহার করবে। আবার ইনইলাস্টিকটা যেটা হচ্ছে যে প্রাইস বেশি পরিমাণ পরিবর্তন হচ্ছে কিন্তু ডিমান্ড পরিবর্তন হচ্ছে না, সেটা কেমন হয়? যেমন আমাদের হচ্ছে যে জীবন রক্ষাকারী যে ওষুধগুলো আছে, তাই না? জীবন রক্ষাকারী ওষুধের দাম যদি মনে করো এই যেমন এই যে এখনকার করোনাকালীন সময়ে যদি মনে করো যে আমরা যেটা খাই এখন একটু গলা ব্যথা হলেই অ্যাজিথ্রোমাইসিন খাই, তাই না?
এখন অথবা এই যে মাস্ক পরি বা গ্লোভস যেগুলো আমরা কিনি, দেখো গ্লোভসের দাম হচ্ছে যেগুলো 5 টাকা করে সেটা এখন 20 টাকা করে হয়ে গেছে, কিন্তু চাহিদা কোনো মানে মানুষ তো কিনতেছে, তাই না? জি তো স্যার। দামের বেশি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু চাহিদা তেমন কোনো পরিবর্তন হয় নাই। কথাটা বুঝতে পারছো? জি স্যার। যে দামটা দেখা যাচ্ছে যে 10 টাকার মাস হয়ে গেছে 20 টাকা, কিন্তু তারপরে মানুষ কি করছে, চাহিদা তেমন কোনো পরিবর্তন হয় নাই, বরং চাহিদাটা আগের মতোই থেকে গেছে। এই ধরনের অবস্থাকে বলা হচ্ছে ইনইলাস্টিক। আর ইউনিট ইলাস্টিক এটা বিভিন্ন ক্ষেত্রে হয়, যে 1 টাকা দাম বাড়লে তোমার ডিমান্ডও 1 ইউনিট পরিবর্তন হয়। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে নেসেসারি গুডস বা অন্যান্য গুডসের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। পারফেক্টলি ইলাস্টিক যেটা, এটা হচ্ছে সাপোজ ধরো একটা পণ্যের দাম সব জায়গায় একই রকম আছে, বা আমি তোমাদের এর আগে একটা ক্লাসে এক্সাম্পল বলছিলাম যে একজন পত্রিকাওয়ালা, ধরো প্রথম আলো পত্রিকা তুমি নিচ্ছ, প্রত্যেকটা হকারই তোমাকে 10 টাকা করে পত্রিকা মানে বাসা বাসায় দিয়ে আসে বা তোমার হলে দিয়ে আসে। এখন কোন একজন হকার যদি বলে যে না, প্রথম আলো পত্রিকা আমি 11 টাকা করে নিব, তাহলে ওর কাছ থেকে কেউ কি নিবে পত্রিকা? নেবে না। কারণ কি, সবাই 10 টাকা করে দিচ্ছে, ও 1 টাকা বেশি যাচ্ছে, তার মানে দামের অপরিমাণ পরিবর্তনের কারণে ওই হকারের কাছ থেকে আর কেউ কোনো পত্রিকা নেবে না। এটাকে বলা হচ্ছে তোমার পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কার্ভ। যার কারণে বলা হচ্ছে যে এই প্রাইসটা চেঞ্জ হলে ডিমান্ডটা চেঞ্জ হবে ইনফিনিটলি, মানে এত বেশি চেঞ্জ হবে যে তুমি চিন্তা করতে পারবে না। হ্যাঁ, তারপর পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড, the case where the quantity demanded is completely unresponsive to price and the price elasticity of demand equals 0। এখানে কার্ভটার একটু চেহারা দেখো, এখানে এই ডিমান্ড কার্ভটা দেখো ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে কোয়ান্টিটিটা ফিক্সড, কোয়ান্টিটি ফিক্সড, প্রাইস কি হচ্ছে তোমার ওঠানামা করছে। প্রাইস ওঠানামা করলেও এখানে কোয়ান্টিটি সাপ্লাই বা কোয়ান্টিটি ডিমান্ডের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? এগুলো সাধারণত বলা হয় জীবন রক্ষাকারী যে ঔষধ, যেগুলো তোমার লাগবেই। হ্যাঁ, যেমন হচ্ছে যে ডায়াবেটিসের জন্য ইনসুলিন, তারপর ক্যান্সারের রোগের জন্য যেগুলো তোমার ফিজিওথেরাপি আছে বা যেগুলো বিষয়গুলো আছে, এগুলো প্রায় যাই হোক না কেন তোমার ওই ডিমান্ডের কোনো পরিবর্তন হবে না, ডিমান্ড তোমার একই রকম থাকবে। ইনসুলিন তুমি দিনে 3 বার নিলে তোমাকে 3 বার নিতে হবে, কম নিতে পারবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। এই ধরনের কেসে আমরা সাধারণত দেখি যে প্রাইস ওঠানামা করে, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডের কোনো পরিবর্তন হয় না। এখন আসো আমরা ইলাস্টিসিটি টাইপ গুলো পড়ি। 3 ধরনের ইলাস্টিসিটি আছে: প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তার মানে ডিমান্ডের সাথে প্রাইসের সম্পর্ক; ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকামের সাথে তোমার হচ্ছে যে ডিমান্ডের কি ধরনের সম্পর্ক থাকে, ইনকাম বাড়লে কি হয়, ইনকাম কমলে কি হয়। আর ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তোমরা বলছো যে আমি হয়তো দুইটা বা একটা বিষয় আলোচনা করে ফেলছি, আমি সবগুলো আবার তোমাদের দেখাই দিচ্ছি। এটা তোমাদের দেখলে আর অন্য কোনো বইও পড়তে হবে না, স্লাইড থেকে তোমাদের পড়লেই হয়ে যাবে। তো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি বলা হচ্ছে? the responsiveness of the quantity demanded to a change in price। প্রাইস পরিবর্তনের কারণে কোয়ান্টিটি ডিমান্ডের কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটাকে আমরা কিভাবে মেজার করব? মেজার্ড বাই ডিভাইডিং দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এ প্রোডাক্ট বাই দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রোডাক্ট প্রাইস। তার মানে উপরে থাকবে কি, নিউমারেটরে থাকবে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, আর ডিনোমিনেটরে থাকবে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রোডাক্ট প্রাইস। দেখো যদি আমরা ইকুয়েশন আকারে নিয়ে আসি, যদি আমরা এটাকে ইকুয়েশন আকারে নিয়ে আসি তাহলে কি হবে? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি আসতেছে, সরি, ডিমান্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস। যদি আমরা এটাকে ইকুয়েশন আকারে নিয়ে আসি তাহলে ডেল কিউ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইড বাই কোয়ান্টিটি মাল্টিপ্লাই 100, ডেল পি মানে চেঞ্জ ইন প্রাইস ডিভাইডেড বাই পি ইনটু 100। ঠিক আছে, এখন দেখো এইখানে আমরা গ্রাফিক্যালি দেখছি যে একটা ডিমান্ড কার্ভ যখন ইলাস্টিক হয় তখন তার মধ্যে কিভাবে আমরা ইলাস্টিসিটি বের করতে পারি। এখানে দেখো প্রাইস বেড়ে গেল 1.15 থেকে 1.25। হ্যাঁ, তাহলে কোয়ান্টিটি ডিমান্ড কত হলো? 1200 থেকে কমে 1000-এ নেমে আসলো। বুঝতে পারছো বিষয়টা? প্রাইস বেড়ে গেল 1.15 থেকে 1.25, ডিমান্ড কমে আসলো 1200 থেকে 1000 এই কার্ভে। তাহলে আমাকে এই পয়েন্ট এ আর বি এর মধ্যে, এখানে বি পয়েন্টটা আসে নাই, এ এবং বি এর মধ্যে দেখবো আমার ইলাস্টিসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে। ডান পাশে আরেকটা কার্ভ আছে, সেখানে দেখাচ্ছে ডি 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 টু কার্ভটা হচ্ছে কি, সরি এখানে একটু লেখা ভুল হয়ে গেছে, ডি ডি টু কার্ভটা হচ্ছে ইনইলাস্টিক। তার মানে প্রাইজের পরিবর্তন হচ্ছে অনেক বড়, কিন্তু ডিমান্ড পরিবর্তন হচ্ছে অনেক কম, 1050 থেকে কমে 1000-এ নেমে আসছে। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশনটা দেখো ভ্যালুগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে, আমরা নেক্সট স্লাইডে যাই।
আচ্ছা দেখো এখানে in figure 1 along D1 cutting the price from 1.25 to 1.15 increase the number of liters sold from 1000 to 12 per day. Because the percentage change in quantity demanded is greater than the percentage change in price, the demand is elastic between point A and B. হ্যাঁ, আর ফিগার 2 কি বলছে? স্যার আগে গ্রাফ দুটো বুঝিনি। দাঁড়াও দেখি একটু। এখন দেখা যাচ্ছে? এখানে দেখো এটা ইলাস্টিক ডিমান্ড বলা হচ্ছে। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড মানে 1200 থেকে 1200 মাইনাস 1000, বুঝছো? 1200 মাইনাস 1000 ডিভাইডেড বাই হচ্ছে 1000, আর এখানে হচ্ছে প্রাইজের পরিবর্তন কেমন হবে 1.25 মাইনাস 1.15 ডিভাইডেড বাই 1.25। এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি এই ফর্মুলায় ফেলাই, হ্যাঁ, তাহলে এখানে মানটা আসবে পজিটিভ। তার মানে যে হারে প্রাইস পরিবর্তন হচ্ছে তার থেকে ডিমান্ডটা বেশি হারে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আর এখানে কি হবে, এখানেও একইভাবে আমরা কি করবো চেঞ্জ ইন কোয়ান্টিটি দিব। চেঞ্জ ইন কোয়ান্টিটি হচ্ছে 1050 থেকে মাইনাস 1000, আর এখানেও তাই প্রাইসটা মাইনাস করে আমরা দেখবো কিভাবে পরিবর্তন হচ্ছে। হলে আমরা দেখবো যে এই ডিমান্ড কার্ভটা দেখাচ্ছে ইলাস্টিক ডিমান্ড আর এই ডিমান্ড কার্ভটা দেখাচ্ছে ইনইলাস্টিক। এখন এখানে একটা প্রবলেম থেকে যায়, যদি আমরা পয়েন্ট এ থেকে বি তে ক্যালকুলেশন করি, তার মানে দাম যদি বেশি থেকে যদি কমে যায় তাহলে আমরা এক ধরনের ইলাস্টিসিটি পাই, আর দাম যদি কম থেকে উপর দিকে ওঠে তাহলে আমরা আরেক ধরনের ইলাস্টিসিটি পাই। তাহলে একই কার্ভের একই ডিসটেন্স এ এবং বি পয়েন্টের মধ্যে দুই ধরনের ইলাস্টিসিটি পেলে আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব? আমার কথা বুঝতে পারছো? যদি আমরা পয়েন্ট এ থেকে বি তে আসি তাহলে এক ধরনের ইলাস্টিসিটি পাই, আবার বি থেকে এ তে গেলে আরেক ধরনের ইলাস্টিসিটি পাই। এটা একটা প্রবলেম। হ্যাঁ, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা মিড পয়েন্ট ফর্মুলা ব্যবহার করি। তোমাদের খাতায় আমার যতটুকু মনে হচ্ছে আমি করে দিচ্ছি তোমাদের। মিড পয়েন্ট ফর্মুলাটা আমরা দেখবো। দেখো এখানে এটা একটু ব্যাখ্যা করে দেওয়া আছে ফিগার 1 এবং ফিগার 2 এর ক্ষেত্রে। এখন দেখো, in calculating price elasticity between 2 points on a demand curve, we run into a problem because we get a different value for price increase than for price decrease. প্রাইস বাড়লে এক ধরনের ইলাস্টিসিটি পাচ্ছি, প্রাইস কমলে আরেক ধরনের ইলাস্টিসিটি পাচ্ছি, যেটা একটা প্রবলেম। আমরা কোন ভ্যালুটাকে গ্রহণ করব? এই যে এখানে সুন্দর করে एग्जांपलটা দিয়ে দেওয়া আছে। ফর एग्जांपल, suppose we calculate the price elasticity for DD1 curve as price is cut from 1.25 to 1.15. This is an 8%. The quantity demanded from 1000 to 1200 liters or only by 20%. তাহলে 8% প্রাইস পরিবর্তনের কারণে আমার ডিমান্ড পরিবর্তন হচ্ছে 20%। ফলে এখানে প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ডের মান হচ্ছে 2.5 মাইনাস 2.5। মনে থাকে জানো? হ্যাঁ, এটাই আমরা কি করছি, প্রাইস যখন আমরা 1.25 থেকে যখন 1.15 নিয়ে আসলাম, কমালাম। এখন সেকেন্ড কেজে কি হচ্ছে, নাও let's calculate the price elasticity for DD1 as the price increase from 1.15 to 1.25. যদি 1.15 থেকে 1.25 এ যদি বাড়ে তাহলে প্রাইসের পরিবর্তনটা হচ্ছে 8.7%, আর এই প্রাইস পরিবর্তনের কারণে ডিমান্ডের পরিবর্তন হচ্ছে 16.7%। এবং সেক্ষেত্রে আমরা যদি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি বের করি পয়েন্ট এ টু বি, তাহলে মান আসতেছে -1.9। আগে কত পেলাম ইলাস্টিসিটি? -2.5, আর এখন কত পাচ্ছি? -1.9। তাহলে এই দুইটা মানে আমরা কোনটাকে নিব? এইটা একটা আমাদের জন্য বড় প্রবলেম। এই জন্য আমরা কি করব, ওটাই হবে মান। দেখো তাহলে মিড পয়েন্ট ফর্মুলাটা কি হচ্ছে, খুবই সিম্পল। ফর্মুলাগুলো তোমাদের লাগবে এই কারণে যে আমি মানগুলো দিয়ে দেবো, তোমাদের বলে দেবো যে মিড পয়েন্ট ফর্মুলা ব্যবহার করে তোমরা এটার ইলাস্টিসিটিটা বের করো। না স্যার, না স্যার। আচ্ছা, থাক, একটা প্রোটোকল আছে। এখন দেখো, we can use the midpoint formula to ensure that we have only one value of the initial and final quantities and the initial and final prices. এখানে ফর্মুলাটা খুবই সহজ।
Q2 মাইনাস Q1, অবশ্যই Q2 প্রথমে আসবে, মাইনাস Q1 ডিভাইডেড বাই হচ্ছে Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই 2, এখানে ভাগ P2 মাইনাস P1 ডিভাইড বাই P1 প্লাস P2 ডিভাইড বাই 2। এটাকে বলা হচ্ছে মিড পয়েন্ট ফর্মুলা। খুবই সিম্পল। যদি আমরা নেক্সট দেখি, কথা শোনা যায় না। এভারেজ কোয়ান্টিটি কি বলা হচ্ছে? কথা শোনা আছে না? যায় স্যার, শোনা যায়। এখন পাচ্ছো? দেখো তো এটা চলে যাচ্ছে কেন ইয়েটা। স্যার শোনা যায়। অনেকে হয়তো নেট স্লোর কারণে হতে পারে। না স্যার বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে, আমি কথা বলিনি তো অনেকক্ষণ থেকে। এটা কি দেখতে পাচ্ছ জি এখন? স্যার। এই কার্ভে দেখো আমার দাম যখন 1.30 ছিল তখন আমার ডিমান্ড ছিল হচ্ছে 2000 ইউনিট। দাম যখন 1.20 ছিল তখন আমার ডিমান্ড ছিল 2500 ইউনিট। তাহলে আমি মিড পয়েন্ট ফর্মুলা নিচে Q1 প্লাস Q2 ডিভাইড বাই 2, তাহলে Q1 প্লাস Q2 ডিভাইড বাই 2 হচ্ছে আমার একটা এভারেজ হচ্ছে কোয়ান্টিটি, আর প্রাইস হচ্ছে 1.30 প্লাস 1.20 ডিভাইড বাই 2 হচ্ছে 1.25। এটা হচ্ছে আমার এভারেজ প্রাইস, এভারেজ কোয়ান্টিটি। এখন আসো আমার যে ফর্মুলা, সে ফর্মুলা এটাকে বসাই। পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ড, তাহলে কিভাবে হবে? তাহলে ওই যে উপরে ফর্ম ছিল না Q2 মাইনাস Q1, তাহলে Q2 মাইনাস Q1, Q2 হচ্ছে 2500 মাইনাস Q1 হচ্ছে 2000 ডিভাইড বাই হচ্ছে এই যে এভারেজ ভ্যালু 2250, দিয়ে এটাকে পার্সেন্টেজে নিয়ে আসলে 22.2 হয়। একইভাবে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এটা কি হচ্ছে ইকুয়াল হচ্ছে, দেখো আমার এটা কি ছিল, তোমার হচ্ছে যে P2 মাইনাস P1। এটা এমন কোনো সমস্যা না, তোমরা সাইনটাকে চেঞ্জ করে নিতে পারো, যেহেতু ডিমান্ডের নেগেটিভ হয় এই জন্য আমরা 1.20 মাইনাস 1.30 করছি, মাইনাস আর এই যে এটাকে এখানে এভারেজ ভ্যালু, এভারেজ প্রাইস দিয়ে এটা আসছে মাইনাস 8%। তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তাহলে আমার এখানে আসতেছে মাইনাস 2.8। আগে আসছিল মনে আছে ওই দুইটা মিলে, ওই প্রথমটাতে আসছিল 2.58। এটা হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার, এটা হচ্ছে নিয়ম, এবং গ্রাফিক্যালি এটা হচ্ছে তোমার ডেটা অথবা তোমার হচ্ছে যে ইনফরমেশন এখানে দেওয়া আছে। তাহলে এই হচ্ছে তোমার মিড পয়েন্ট ফর্মুলা ব্যবহার করে কিভাবে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে পারি। ক্লিয়ার? এখন আসো আমরা ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেখবো। ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটা খুব মজার, কারণ হচ্ছে যে এইটা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো, যখন বড় বড় ফার্মে বা কোম্পানিতে কাজ করবে তখন তোমাদের দেখতে হবে যে অন্যান্য কোম্পানিগুলো বা অন্যান্য ইন্ডাস্ট্রি বা প্রতিষ্ঠানগুলো কি ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে, সেই স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে তোমাদেরকে কি করতে হবে, মেকানিজম করতে হবে যে তুমি তোমার পণ্যের দাম বাড়াবা নাকি কমাবা, ডিমান্ডের কি অবস্থা, এই বিষয়গুলো তোমাদের এখান থেকে ক্লিয়ার হবে। তাহলে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি বলছে? দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড অফ ওয়ান গুড ডিভাইডেড বাই দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ অ্যানাদার গুড। তাহলে কোনো একটা পণ্যের যদি দাম যদি তোমার হয় চেঞ্জ হয়, তাহলে তোমার পণ্যের ডিমান্ডটা কি হারে পরিবর্তন হবে, এটা আমরা ক্রস প্রাইস ইলাস্টিসিটি দিয়ে দেখতে পারি। ক্রস প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ডের ফর্মুলা কি দেখো, পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড অফ ওয়ান গুড পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ অ্যানাদার গুড। ধরো দুই ধরনের ল্যাপটপ আমি যদি ধরি, এইচপি আর যদি ডেল ধরি, তাহলে হ্যালো শুনতে পাচ্ছ? জি স্যার, মানে ওয়ান যেটা বললে জি স্যার। একজন কথা বলছো, কথাটা আসতেছে তুহিন ভাইয়ের কথাটা বেজে আসতেছে। হ্যাঁ বেঁধে যাচ্ছে একটু। স্যার একজন নতুন আসছে, অ্যাকসেপ্ট করেন। আমার এটা নতুন কে আসছে আমি দেখতে পাচ্ছি না তো। আম্মু বাইরে যাবানি? আচ্ছা দেখো তো সবাই আসতে পারছি নাকি এখন? হ্যালো,
জেলে আমার জন্য 50টা A4 সাইজের কাগজ না ইউজ করলে তোমার ইয়ে লাগে না, তোমার এই যে স্লাইড গুলো হচ্ছে ইয়ে করা লাগবে। মাইক মিউট কর, ঠিক মাইক আছে, মিউট এখন দেখো কর। অনেক মাইকটা মিউট দেখা যাচ্ছে এখানে বলো তো এখানে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বুঝতে পারছো? হ্যালো, মাইক মিউট কর, মাইক। দেখো এখানে কথা বোঝা যাচ্ছে এখন? জি স্যার। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড কথা বোঝা যাচ্ছে স্যার। divided by the percentage change in the price of another good. বিষয় যেটা হচ্ছে যে একটা পণ্যের প্রাইস চেঞ্জের কারণে আরেকটা পণ্যের ডিমান্ডে কি পরিবর্তন হচ্ছে। ক্রস প্রাইস মানে হচ্ছে যে আড়াআড়ি একটা সম্পর্ক, ওই একই পণ্যের সম্পর্ক না, একই পণ্যের দাম আর একই পণ্যের ডিমান্ডের মধ্যে সম্পর্ক না, দুইটা পণ্যের মধ্যেকার সম্পর্ক। একটা যদি প্রাইস পরিবর্তন হয় তাহলে অন্যটার ডিমান্ড কিভাবে পরিবর্তন হবে। যেমন আমি তোমাদের উদাহরণ হিসেবে বলছি যে কি, যদি এইচপি ল্যাপটপ এবং ডেল ল্যাপটপের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ডেল ল্যাপটপের প্রাইস পরিবর্তনের কারণে এইচপি ল্যাপটপের ডিমান্ডের কি ধরনের পরিবর্তন হবে, এটা কি সম্ভব বলো তো দেখি? ডেল ল্যাপটপের প্রাইস যদি আমি চেঞ্জ করি, কমাই দিই, তাহলে এইচপি ল্যাপটপের ডিমান্ড বাড়বে না কমবে? এইচপি কমবে। ডিমান্ড এইচপি ল্যাপটপের ডিমান্ড কমবে, কারণ ডেল তখন সস্তা হয়ে যাবে, কমবে। মানুষ তখন ডেল। তাহলে দেখছো এখানে সম্পর্কটা কেমন? তাহলে ধরো তুমি এইচপি ল্যাপটপের কোম্পানিতে কাজ করো, বা তুমি ওইটার ডিস্ট্রিবিউটর বা তুমি ওইটার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টরে আসো, তাহলে তোমাকে দেখতে হবে যে ডেল ল্যাপটপের বা ওই কোম্পানি কি ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে মার্কেটে। সে যদি তার প্রাইসটাকে যদি কমায় দেয় এবং তুমি যদি তোমার সেলটা যদি ঠিক রাখতে চাও, তাহলে তোমাকেও কি করতে হবে, নতুন কোনো স্ট্র্যাটেজি নিতে হবে। আর যখনই ডেল তার প্রাইসটাকে চেঞ্জ করে দিবে, তখন তোমাকে দেখতে হবে যে ডেল তার প্রাইসটা কমানোর ফলে আমার স্যার কথা বোঝা যায় না। কমে গেল। এই যে একটু বোঝা যাচ্ছে না? বোঝা যায় স্যার, বোঝা যায়। ওই যে অনেকের হয়তো নেট স্লোর কারণে কি সমস্যা হচ্ছে নাকি? এখন শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। জি স্যার। বলছি ডেল ল্যাপটপ তার যে প্রাইসটা কমাই দিল সে মার্কেটটাকে দখল করার জন্য বা তার সেলিংটাকে বৃদ্ধি করার জন্য, তাহলে ডেল ল্যাপটপের এই যে প্রাইস পলিসি নেওয়ার কারণে এইচপি ল্যাপটপে তুমি যে কাজ করো, তোমার কতটুকু ডিমান্ড ফল করলো এটা তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এবং এই ক্যালকুলেশন করে বের করার ওয়েটা হচ্ছে এই ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে দেখো, পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড অফ ওয়ান গুড, তার মানে এইচপির কোয়ান্টিটি ডিমান্ড কিভাবে পরিবর্তন হচ্ছে। আর নিচে হচ্ছে কি, পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ ডেল ল্যাপটপ। ডেল ল্যাপটপের প্রাইস চেঞ্জের কারণে এইচপি ল্যাপটপের ডিমান্ডে কি পরিবর্তন হচ্ছে। দেখো এখানে ডেফিনেশনটা কি বলে, দ্য ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ পজিটিভ বা নেগেটিভ। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, ডিপেন্ডিং অন হোয়েদার দ্য টু প্রোডাক্ট আর সাবস্টিটিউট অর কমপ্লিমেন্ট। সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্ট কথাটা মনে আছে? সাবস্টিটিউট হচ্ছে কি, বিকল্প। তুমি চাইলে ডেল দিয়েও কাজ করতে পারো, চাইলে এইচপি ল্যাপটপ দিয়েও কাজ করতে পারো। আর কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, মনে আছে? কমপ্লিমেন্ট তার মানে দুইটা পণ্য একসাথে তোমাকে ভোগ করতে হবে, যেমন চা আর চিনি, বা গাড়ি হচ্ছে অয়েল। ঠিক আছে? তাহলে an increase in the price of a substitute will lead to an increase in quantity. An increase in the price of a substitute তার মানে হচ্ছে যদি তোমার গরুর মাংসের দাম বেড়ে যায়, তাহলে কি হবে বলো তো? মুরগির মাংসের দাম কি হবে? মুরগির ডিমান্ড কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। কেন? গরুর মাংস যদি তোমার বিফের দাম বেড়ে যায়, তাহলে তোমার মুরগির চাহিদা বেড়ে যাবে। ঠিক একইভাবে কমপ্লিমেন্টারিতে কি বলা হচ্ছে, an increase in the price of a complement will lead to a decrease in the quantity demanded. যদি গাড়ির তেলের দাম বেড়ে যায় তাহলে গাড়ির ডিমান্ড কি হবে? কমবে। মনে আছে? যদি গাড়ির তেলের দাম বেড়ে যায় তাহলে গাড়ির ডিমান্ড কমবে। সো দ্য ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড নেগেটিভ। এক্ষেত্রে সম্পর্ক হচ্ছে নেগেটিভ। আর না থাকে জিরো হবে। যেমন আমি যদি মনে করো কম্পিউটার আর বাটারের মধ্যে সম্পর্ক তৈরি করি বা দেখতে চাই, সম্পর্ক হয় বাজারে যে এটা দামের পরিবর্তন, বাটারের দামের পরিবর্তনের কারণে কম্পিউটার কেনার কোনো পরিবর্তন হবে? হবে না। ফলে এখানে
ইলাস্টিসিটিটা হবে তোমার হচ্ছে কি 0। ঠিক আছে, বুঝতে গেছে? এখন আসো, এখানে একটা एग्जांपल দেওয়া আছে। সাপোজ ইউ ওয়ার্ক এট অ্যাপল and you need to predict the effect of an increase in the price of Samsung Galaxy Gear smart watch। জানো তোমরা তো অ্যাপেলেরও হচ্ছে তোমার ওয়াচ আছে এবং হচ্ছে স্যামসাং এরও ঘড়ি আছে, যেটা আমরা যেটা স্মার্ট ওয়াচ বলি। হ্যাঁ, অন দা কোয়ান্টিটি অফ অ্যাপল ওয়াচ ডিমান্ডেড, বলা হচ্ছে যে স্যামসাং যদি তার ঘড়ির দাম যদি চেঞ্জ করে তাহলে অ্যাপলের ওয়াচের কি ধরনের পরিবর্তন হচ্ছে। হোল্ডিং আদার ফ্যাক্টর কনস্ট্যান্ট, অন্যান্য বিষয়গুলো আমি ইনকাম, আমার হচ্ছে রুচি, এগুলো আমি কনস্ট্যান্ট রেখে দিলাম। ইউ ক্যান ডু দিস বাই ক্যালকুলেটিং দ্য ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা এটাকে বের করতে পারি ক্রস প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড ব্যবহার করে। হুইচ ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি অফ অ্যাপল ওয়াচেস ডিমান্ডেড ডিভাইডেড বাই দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রাইস অফ গ্যালাক্সি গিয়ার। গ্যালাক্সি গিয়ারের প্রাইস চেঞ্জের কারণে, হ্যাঁ, গ্যালাক্সি গিয়ারের প্রাইস চেঞ্জের কারণে আমার অ্যাপেলের ওয়াচের হচ্ছে ডিমান্ড কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা ক্রস প্রাইস ইলাস্টিসিটি দিয়ে ব্যবহার করতে পারি। দেখো এটা কেন ইম্পর্টেন্ট। Cross price elasticity of demand is important to farm managers because it allows them to measure whether products sold by other firm are close substitute for their product। তার মানে গ্যালাক্সির ওয়াচ বা স্যামসাং এর ওয়াচ এবং হচ্ছে আইফোনের বা অ্যাপলের ওয়াচ দুটা কি সাবস্টিটিউট, যে কোনো একটা ব্যবহার করলেই হয়, তোমাকে সেম ফ্যাসিলিটি দিবে। হ্যাঁ, তাহলে যেহেতু দুটা প্রোডাক্ট সাবস্টিটিউট সেহেতু তুমি এই ক্যালকুলেশন করে তোমার অবস্থাটা বুঝতে পারো। ফর এক্সাম্পল, পেপসি কোলা এন্ড কোকা কোলা স্পেন্ড হেভিলি অন অ্যাডভার্টাইজিং হোপিং টু কনভিন্স কনজিউমার দ্যাট ইজ কোলা টেস্ট বেটার দেন ইটস রাইভাল। তাহলে আমাদের এগুলো ক্যালকুলেশন করতে হয় কেন? আমরা এগুলো অ্যাডভার্টাইজ করি অনেক বেশি মার্কেটটাকে দখল করার জন্য। আমি যদি ক্যালকুলেশন করতে না পারি যে আমার ডিমান্ড কতটুকু বাড়তেছে বা কমতেছে বা অন্যজন কিভাবে প্রাইস পরিবর্তন করতেছে, তা না হলে আমি মার্কেটটাকে ধরতে পারবো না। দেখো পেপসি কোলা এবং কোকা কোলা টেস্ট সেমি, কিন্তু মার্কেট দখল করার জন্য বেশি সাউন্ডে প্রবলেম হয়েছে। আবার প্রবলেম হচ্ছে, দেখো তো আবার শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছো? তাহলে এখানে কয়টা एग्जांपल বলছি বলো তো দেখি। একটা বললাম অ্যাপল এবং হচ্ছে স্যামসাং এর ওয়াচের মধ্যে, তাই না? আরেকটা কি एग्जांपल বলছি? পেপসি কোলা এবং হচ্ছে কোকা কোলা। কেন তুমি এগুলো ক্যালকুলেশন করবা? কারণ তুমি জানো যে মার্কেটটাকে ধরার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের উপর প্রচুর পরিমাণে টাকা খরচ করে থাকি। সুতরাং আমি টাকা খরচ করলাম কিন্তু মার্কেটটা আমার হাত থেকে বের হয়ে গেল, তাহলে কিন্তু আমার টাকাটা লস হয়ে যাচ্ছে, কোম্পানি আমাকে রাখবে না। সেই ক্ষেত্রে আমাকে সবসময় আমাকে এই বিষয়গুলো দেখতে হবে। হ্যাঁ, এখন আসো আমরা এখন আর যে পয়েন্ট আছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটাকে দেখবো। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা কি বলা হচ্ছে দেখো। ইনকামের সাথে আমার কোয়ান্টিটি ডিমান্ডের কি পরিবর্তন আছে? কি পরিবর্তন হয়? ইনকামের সাথে ডিমান্ডের পরিবর্তন হয়? তুমি বলতে পারো? তোমার যদি ইনকাম বেড়ে যায় তাহলে তুমি কি কোনো পণ্য আগের তুলনায় বেশি কি কনজিউম করতে চাও? ইনকামের সাথে তোমার কোয়ান্টিটি ডিমান্ডের সম্পর্ক কি আছে? জি স্যার, আছে স্যার, আছে, তাই না? তো এখানকার সম্পর্কগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, তোমার ইনকাম বাড়লেই তুমি সব পণ্যের ভোগ কি বাড়াবা? ইনকাম বাড়লে তোমার সব পণ্যের ভোগ বাড়বে না। তুমি আগে যে পরিমাণ রাইস খেতে, এখন ইনকাম বাড়লে কি তুমি তার থেকে আরো কি ডাবল রাইস খাবা? না স্যার। আমরা ইনকাম বাড়লে হয়তো নেসেসারি গুডস গুলো যা ভোগ করি তাই করি, কিন্তু অনেক সময় লাক্সারিয়াস গুড বা অন্যান্য বিষয়গুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিই। তো এখানে দেখো অনেক মজার কিছু বিষয় আছে। তাহলে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড কাকে বলা হচ্ছে? এ মেজার অফ দ্য রেসপন্সিভনেস অফ কোয়ান্টিটি ডিমান্ডেড টু চেঞ্জ ইন ইনকাম measured by the percentage change in the quantity demanded divided by the percentage change in income। ঠিক আগের মতোই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মতোই এখানে পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড, নিচে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। তার মানে মানুষের আয়ের পরিবর্তনের কারণে তার কোয়ান্টিটি ডিমান্ডের কি ধরনের পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। হ্যাঁ, আয়ের স্থিতিস্থাপক, চাহিদা স্থিতিস্থাপক। তাহলে we know that if the quantity demanded of a good increase as income increase, then the good is normal good। যদি তোমার আয় বাড়ার সঙ্গে সঙ্গে যদি তোমার ওই পণ্যের যদি চাহিদা বাড়ে তাহলে বলা হচ্ছে যে গুডটা হচ্ছে নর্মাল গুড। নর্মাল গুডস আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে যে লাক্সারিয়াস, একটা হচ্ছে নেসেসিটি। হ্যাঁ, নর্মাল গুড কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে লাক্সারিয়াস, একটা হচ্ছে নেসেসিটি গুড।
এখন দেখো লাক্সারিয়াস গুড কাকে বলা হবে? এ গুড is a luxury if the quantity demanded is very responsive to change in the income. তাহলে লাক্সারিয়াস গুড কোনটা বলা হচ্ছে? তোমার দাম বাড়ার সঙ্গে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি দেখা যাচ্ছে যে কি তোমার ওই গুডগুলোর বা ওই পণ্যগুলোর চাহিদাটা অনেক বেশি পরিমাণ রেসপন্স করছে। তার অর্থ হচ্ছে দেখো তোমার যদি 10% ইনকাম বাড়ে আর তোমার যদি ওই পণ্যের চাহিদা যদি 10 থেকে বেশি পার্সেন্ট বেড়ে যায় তাহলে বলা হচ্ছে এটাকে লাক্সারিয়াস গুড। যেমন এক্সপেন্সিভ জুয়েলারি অ্যান্ড সামার হাউস। এক্সপেন্সিভ জুয়েলারি মানে বুঝতেছো তো দামি তখন গয়নাপাতি তুমি কেনা শুরু করে দিছো, অথবা নতুন নতুন সামার হাউস কিনতেছো বা নতুন কোনো অ্যাপার্টমেন্ট কিনছো, এটা হচ্ছে লাক্সারিয়াস গুডের কথা বলা হচ্ছে। কারণ তোমার 10% ইনকাম বাড়ছে কিন্তু তুমি ডিমান্ড করতেছো 10-এর বেশি, 15% বা 15% এরকম। ঠিক আছে? A good is necessary if the quantity demanded is not very responsive to change in income. নেসেসারি গুড গুলো হচ্ছে এইরকম যে তোমার ইনকাম বাড়ছে কিন্তু তোমার ডিমান্ডটা ওই হারে পরিবর্তন হচ্ছে না, তার মানে কম হারে পরিবর্তন হচ্ছে। সো দ্যাট a 10% increase in income results in less than 10% increase in quantity demanded. ফুড অ্যান্ড ক্লথিং, তুমি আগেও বছরে 5টা ড্রেস ব্যবহার করতে, এখনো বছরে হয়তো 5টা জায়গায় 6টা ব্যবহার করতেছো, কিন্তু তোমার ইনকাম বেড়ে গেছে অনেক বেশি, কিন্তু ক্লথ তুমি আগের তুলনায় তো আর বেশি কিনবা না। কিনবা কি? বা ফুড, যেটা আমি আগে ডেইলি যে পরিমাণ ক্যালোরি খেতাম বা যে পরিমাণ ফুডের পেছনে ব্যয় করতাম এখনো অথবা একটু বেশি করছি, কিন্তু খুব বেশি পরিবর্তন হচ্ছে না। বুঝতে পারছো? ধরো তুমি এখন স্টুডেন্ট আছো, স্টুডেন্ট কালে তোমার বাবা তোমাকে হয়তো বা 8,000 বা 10,000 টাকা মাসে পাঠাচ্ছে তোমার লিভিং এক্সপেন্সের জন্য। তুমি বছরে 5টা ড্রেস কেনো এবং হচ্ছে যে বাকি টাকা তুমি খাবারের পেছনে খরচ করো। তারপর তুমি একটা জব পেয়ে গেলে, তোমার জবের স্টার্টিং স্যালারি 50,000 টাকা। তাহলে তোমার জব স্যালারি আগে তোমার ইনকাম ছিল, তোমার বাবা তোমাকে দিত 10,000, এখন তুমি 500, স্যালারি 50,000। তো তুমি আগে যে ফুড কনজিউম করতে তার থেকে কি এখন বেশি কনজিউম করবা? শোনা যাচ্ছে? বেশি তো কনজিউম করতে পারবে না। হয়তো তুমি আগে যেখানে রাইস খেতে এখন হয়তো চিকেন খাচ্ছ, রেস্টুরেন্টে খাচ্ছ, কিন্তু রেস্টুরেন্টে খেয়ে এসে তুমি তার বাসায় খেতে পারবে না, তাই না? তো এখানে যেটা বলা হচ্ছে নেসেসারি গুড গুলো এই ধরনের যে তোমার ইনকাম যতই বাড়ুক না কেন এই ডিমান্ড, নেসেসারি গুডস এর ডিমান্ড গুলো খুব একটা বেশি পরিবর্তন হয় না। হ্যাঁ, এখন দেখো আরেক ধরনের গুড আছে, এ গুড ইজ ইনফেরিয়র ইফ দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড ফলস হোয়েন ইনকাম ইনক্রিজ। এই গুডটা দেখো একটু ডিফারেন্ট বৈশিষ্ট্য। বলা হচ্ছে তোমার ইনকাম বাড়লে কিছু পণ্যের চাহিদা কমে যায়। বলতে পারো কি ধরনের পণ্যের চাহিদা কমে যেতে পারে? মনে আছে আমি কি আলোচনা করছিলাম তোমাদের সাথে? মনে হয় না। দেখো তুমি যখন এখন স্টুডেন্ট আছো না, এখন 10,000 টাকা তোমার মান্থলি বাবা তোমাকে পাঠাচ্ছেন, তুমি দেখা যাচ্ছে যে রাইসটা খাচ্ছ, একটু মোটা চালের ভাত খাচ্ছ, পাবলিক ট্রান্সপোর্টে উঠতেছো, তাই না? ট্রেনে করে বাসায় যাওয়া আসা করতেছো। তো এগুলো হচ্ছে তোমার এমন ধরনের গুড, যখন তোমার ইনকাম বেড়ে যাবে তখন তুমি এই গুডগুলোকে কি করবা? আর কনজিউম করতে চাবা না। তার অর্থ হচ্ছে এই যে তোমার তখন রুচি পরিবর্তন এসে যাবে, তখন তুমি মোটা চালে ভাত খাবা না, পাবলিক ট্রান্সপোর্টে সহজে উঠতে চাবা না, তখন হয়তো বিমানে ফ্লাই করবা, হয়তো বা এসি গাড়িতে ফ্লাই করবা। হ্যাঁ, নন এসিতে না, যে এসিতে যাচ্ছ, নর্মাল কেবিনে না, নর্মাল হচ্ছে কম্পার্টমেন্টে না, যে কেবিনে করে যাচ্ছ ঢাকায় বা অন্যান্য জায়গায়, তখন নর্মাল রাইস, নর্মাল ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট এগুলোর ডিমান্ডটা কমে যায়। এগুলোকে বলা হচ্ছে ইনফেরিয়র গুড। কথাটা শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে না স্যার। কাকে বলা হচ্ছে? স্যার শোনা যাচ্ছে না স্যার, ক্লিয়ারলি কথা আসতেছে না। শোনা যাচ্ছে না স্যার। তাহলে তো বিপদ। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। দুই একজন শুনতে না পেলে তো আবার এটা তো খারাপ লাগবে যে ওরা বুঝতে পারতেছে না হয়তো। ভালো করার কি কোনো উপায় আছে আর? সাউন্ড ক্লিয়ার করা? স্যার শোনা যাচ্ছে না কিছু এখন স্যার। শুনতে পাচ্ছো? হ্যালো, জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি নেটের কারণে হয়তো এটা হচ্ছে। তো আমি কি বলছি, ইনফেরিয়র গুডটা কি বললাম তাহলে? ইনফেরিয়র গুড বললাম যে মানে ইনকাম বাড়লে যে পণ্যগুলোর চাহিদা কমে যায়, তাই না? তাহলে চাহিদা কমে কোন পণ্যগুলোর? যেগুলো নর্মাল গুড, বা এই যে যেমন বললাম মোটা চালের ভাত, তারপর হচ্ছে কম দামি কাপড়, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পাবলিক ট্রান্সপোর্ট, সেটা বাস হতে পারে, ট্রেন হতে পারে, অন্যান্য ভেহিকেল হতে পারে, এই জায়গাগুলোতে এই ডিমান্ড গুলো কমে যায়। বুঝছো? তাহলে ইনফেরিয়র গুড বোঝা গেল?
লাস্ট একটা গুড আছে গিভেন গুড। গিভেন গুড হচ্ছে এক ধরনের ইনফেরিয়র গুড, কিন্তু এটার সমস্যা হচ্ছে কি, যদি পণ্যের দাম বেড়ে যায় তাহলে ওই পণ্যগুলোর ডিমান্ডও বেড়ে যায়। কি বলছি বুঝছো? গিভেন গুডটা একটু ডিফারেন্ট ধরনের। গিভেন গুডটা হচ্ছে when the price of a given good increase its demand also increase। তাহলে আমরা জানি যে ডিমান্ড ল কি বলে, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছ? কথা হচ্ছে কোথা থেকে? নাসিবুর মিউট করো। শোনো, গিভেন গুডটা একটা মজা ধরনের গুড, বুঝছো? এটা হচ্ছে যে যদি এর প্রাইস বাড়ে, গিভেন গুডে যদি প্রাইস বাড়ে তাহলে ডিমান্ডটা বাড়তে থাকে। এইটা সাধারণত দরিদ্র মানুষের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে দেখো, যখন চালের দাম বেড়ে যায়, হ্যাঁ, যখন নর্মাল চালের দাম বেড়ে যায় তখন মানুষ, এই যে সাধারণ যে মানুষগুলো আছে বা গরিব মানুষগুলো আছে, তখন তাদের ইনকামের একটা বড় অংশ এই চাল কিনতে চলে যায়, হ্যাঁ। যার কারণে সে অন্যান্য ফলমূল বা শাকসবজি বা মাছ মাংস আর কিনতে পারে না, না কিনে তখন কি করে, সে চাল বেশি করে কিনে চাল বা ভাত খেয়েই সে কি করে বেঁচে থাকে। আমার কথাটা বোঝা গেছে? গিভেন গুড কাকে বলে? গিভেন গুড হচ্ছে ল অফ ডিমান্ডকে ভায়োলেট করে। ল অফ ডিমান্ড হচ্ছে যে আমরা জানি যে প্রাইস বাড়লে ডিমান্ড কমার কথা, কিন্তু এই গিভেন গুডের ক্ষেত্রে প্রাইস বাড়লেও তোমার কি হবে, ডিমান্ড বাড়বে। কারণ কি, যে মানুষ তখন কি করে, এই দরিদ্র মানুষগুলো তখন চাল কেনার পেছনে বেশি টাকা ব্যয় করে থাকে। চালের দাম যখন বেড়ে যায় তাদের ইনকামের বেশিরভাগ অংশ যেহেতু চাল কেনার জন্য চলে যায়, তখন তারা চালটাই বেশি কনজিউম করে, শাক সবজি মাছ মাংস আর কনজিউম করতে পারে না। এই ধরনের গুডটাকে তখন তাকে কি বলা হয়, গিভেন গুড বলা হয়। ঠিক আছে? তাহলে আমার ইলাস্টিসিটি চ্যাপ্টারটা এইটা দিয়ে দিব। বুঝা গেছে কথাটা কি বলছি? এখন কি ক্লিয়ার হলো ইলাস্টিসিটি ধরনের যে আলোচনা করলাম? জি স্যার। এখন আসো আমি দেখি তোমাদের হচ্ছে মার্কেটটা কি অবস্থা আছে। মার্কেটের অবস্থা খুব খারাপ, জিনিসের দাম বেশি। না সেটা তো আমরা বুঝতেছি, মানে একটু বেশি খারাপ বলা যায়। এটা গভর্নমেন্ট কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। স্লাইড কি দেখা যাচ্ছে?